নমস্কার। পোস্টমডার্ন বাংলা কবিতা। এই পোস্টমডার্ন বাংলা কবিতা প্রভাত চৌধুরী সংকলিত সম্পাদিত কবিতা পাক্ষিকের উদ্যোগে। এই বইটি থেকে 3টি পর্বে কবিতা পড়েছি ইতিমধ্যে। আজকে 4র্থ পর্বে আবার এই বইটি থেকে কবিতা পড়তে এলাম। আজকে শুরু করব দ অক্ষর থেকে। দয়ে দীপ সাউ দিয়ে কবিতা শুরু হবে। প্রত্যেক কবির একটি করে কবিতা পড়ছি এবং আগেও কথা দিয়েছি যে এই কবিদের এক একজন কবিকে ধরে এক একটি সম্পূর্ণ ভিডিও পরবর্তীকালে বানাবো, যাতে এক একজন কবির এই যতগুলি কবিতা এখানে সংকলিত হয়েছে সবগুলো পড়লে একটা কবির সম্পর্কে, কবির পোস্টমডার্ন কবিতার সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। আর এখন আমি যেটা করছি, প্রত্যেক কবির একটা করে কবিতা পড়ছি, অর্থাৎ সম্পূর্ণ বইটার উপর যাতে আপনাদের একটা পোস্টমডার্ন কবিতার সম্পর্কে একটা আপনাদের ধারণা জন্মায়। ধারণা আমি কোনো ঢুকিয়ে দিতে চাই না, আমার তেমন ক্ষমতা নেই, যোগ্যতা নেই, আর আমার ইচ্ছেও তেমন নয়। এর মধ্য দিয়ে আপনাদের মধ্যে একটা ধারণা গড়ে উঠবে, এইটুকু আমি আশা করি বা ইচ্ছে পোষণ করি। তা দীপ সাউয়ের কবিতা পড়ব। দীপ সাউয়ের কাক সিরিজ আছে। আমি কাক সিরিজ থেকে কবিতা পড়লাম না, কারণ সেখানে অনেকগুলি কবিতা আছে এবং পুরো সিরিজটাই কবি শঙ্কর চট্টোপাধ্যায়কে উৎসর্গ করা আছে, বা তাকে ভেবে কবিতাগুলো লেখা হয়েছে, তাকে কোনো রকমভাবে সম্মানিত করা হয়েছে। তাই আমরা পুরো সিরিজটা না পড়লে অসুবিধা হতে পারে, বা আমি পড়তে চাইছি না। আমি দীপ সাউয়ের অন্য একটি কবিতা পড়ি, বাড়ি বদল। এতদিন দক্ষিণের জানালায় দেখেছি ছাতা হাতে মানুষের ভিজে ওঠা, আজ উত্তরের জানলায় শীতার্ত প্রেক্ষিতে দেখি এক তরুণী অদৃশ্য হয় কিশোরকে হাত বিলিয়ে বিলিয়ে। এতদিন গুয়াস ছুঁয়ে এখন লিথোগ্রাফের কুলে ভিড়েছি, কুকুরকে ছেড়ে কাবুলি বেড়াল পুষি, সেরাতে মদ খেয়ে মাধবীকে ছেড়ে স্মৃতি স্মৃতি বলে ধবল শরীরে এক শ্যামলা মেয়ের ভুল অন্বেষণ আর কতদিন। দেওয়ালের পলেস্তারা খসে পড়ে, ঘুনে খায় খাট, দরজার গোবরাটে আরশোলা ঘোরে, পেঁচা ডাকে। দীপ সাউয়ের কবিতা পড়লাম। এরপর দেবাশিস চট্টোপাধ্যায়, মেঘ অনুবাদ। বহুদিনের স্বপ্ন মেঘ অনুবাদ করব। একজন দক্ষ অনুবাদক হয়তো বলবেন, এ আর এমন কি দুরূহ, এ তো বৃষ্টির শব্দানুবাদ। আমার কলমের কালি অবশ্য সে কথা ভাবে না। যে পথে সচরাচর বৃষ্টি হয় তাকে ঘিরে এই চলাচল, এই ঘর গৃহস্থী কিংবা ফুটো ছাতার গল্প নয়। যে পথে সচরাচর বৃষ্টি হয় তাকে ঘিরে এই চলাচল, এই ঘর গৃহস্থী কিংবা ফুটো ছাতার গল্প নয়। এ ধরনের কল্পচিত্রের একাধিক বর্ণনা ছোট গল্প ও উপন্যাসে বহুল চর্চিত।
মধ্যরাত্রির নৈঃশব্দ তলিয়ে গিয়ে যে মেঘের স্থির উপলব্ধি করেছি, সেখানেই আমার গল্পের শুরু। আর তা হলো ভূপৃষ্ঠের 1 ইঞ্চিও না ছেড়ে একযোগে ঘোর বর্ষণের অনুবাদ। এরকম দৃশ্যকল্পের নান্দনিক উদ্ভাসের কথা ভেবে আমি রোমাঞ্চ অনুভব করি। সে গল্প শোনাতে মেঘের প্রকৃত কাহিনী নির্জনেই ছড়াতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে কোন ভাষায় তা লিপিবদ্ধ করব। একজন দক্ষ অনুবাদক এগিয়ে এসে আমার পাশে বসুন। এর পরের কবির নাম দেবাশিস ভট্টাচার্য। তেল রং সুখ। মাছের কাঁটা আঁকা হয় অয়েল পেপারে 3/4 একদম ওপরে অস্বাভাবিক থেকে স্বাভাবিক হয়ে আসা মুখ, অস্বাভাবিক থেকে স্বাভাবিক হয়ে আসা মুখ, বাকি রং অথবা গেঁজে তেল রং, উকুন বাছা কাজ, কাঠের পা নিয়ে লোকটা রঙে রঙে পেঁচায়, আরও পেঁচায়, চেঁচিয়ে চৌচির রং চায়। আবাসনে থিতু এক বেরঙিন ফড়িং, বাউলের মতো বেড়ে ওঠা গাছ আঙুলে, আলকপি রং আরও ফেঁপে, আশেপাশে কিছু রং কেঁপে ওঠে। সাহসের মদে নিথর কী বা ফোটে গাছ বাউল আঙুলে। অয়েলের গাছ, স্বাভাবিক থেকে অস্বাভাবিক মুখ, মাছের কাঁটায় গাছ, গাছ থেকে আরও গাছ, ঘন হয়ে আসা গাছ, একটা দীর্ঘ তৃপ্ত শ্বাস, গাছ অন্ধকারের নীরদ কবিতা হয়। একটা দীর্ঘ তৃপ্ত শ্বাস, গাছ অন্ধকারের নীরদ কবিতা হয়। মাছের কাঁটা গলায় আটকায়, আর একটা মুখ, অয়েল পেপারে তেল রং সুখ। দেবাশিস ভট্টাচার্যের পোস্ট মডার্ন কবিতা পড়লাম। যে ভাষা বা শব্দের সঙ্গে আমি পরিচিত নই, আমি স্বীকার আগে থেকেই করে রাখতে চাই পাঠক বা শ্রোতার হয়ে। তাঁদেরও হয়তো কারো এরকম অসুবিধা হতে পারে। যে ভাষা, যে শব্দ, যে বাক্যবিন্যাসের সঙ্গে আমি পরিচিত নই, সেখানে আমার অসুবিধা হয় পাঠ করতে। আমার অসুবিধা হয় মানে এমনটা নয় যে এই লেখাগুলোকে আমি মানছি না বা মান্যতা দিচ্ছি না, তা নয়। আমি এদের সঙ্গে পরিচিত নই, এটা আমার অপূর্ণতা, আমার খামতি। আমাকে এর সঙ্গে পরিচিত হতে হবে যদি আমি এই কবিতাগুলোকে নিতে চাই, এদেরকে যদি আমি বুঝতে চাই, আমি যদি নিজেকে এদের সঙ্গে উপযুক্ত করে তুলতে চাই। তাই সেই জায়গাগুলো আমার অসুবিধে হয়। এমন অসুবিধে হয়তো কোনো পাঠক শ্রোতারও হতে পারে। তাদের কাছেও আমি একই অনুরোধ করব যে সরে না গিয়ে, স্কিপ না করে বা উপেক্ষা না করে আপনারা এর ভেতরে ঢুকুন। এর ভেতরে ঢুকে এর ভেতর থেকে কিছু আছে কি না তা অন্বেষণ করার চেষ্টা করুন। পড়ছিলাম পোস্ট মডার্ন বাংলা কবিতা, প্রভাত চৌধুরী সম্পাদিত। ধীমান চক্রবর্তীর কবিতা
মথ। পাখি গান উড়ে এসে বাসা বাঁধে দরজায়, খুলে রাখা মুখ ও গিটারে। সেই ঠান্ডা ছাতা বিভিন্ন স্তরে খুলে ধরে গ্যাস বার্নারে, বেড়ে ওঠা বাঁশি বাজানো কাকাতুয়া। কোনো কিছুকে করাঘাত না দিয়েও বাড়তে থাকা শস্যদানা তন্দ্রাচ্ছন্ন গলার কাছে ডাকে। কুয়োতে শুয়ে থাকা খণ্ডিত লাল জীবকে। চিহ্নহীন এক মথ হ্যারিকেন পল্লী দিয়ে ঢুকে ঘুমপাড়ায় কামারশালায় জেগে থাকা কম্পিউটার মস্তিষ্ককে। সারাদিন চকখড়ি দিয়ে আঁকে বেলুনে পুড়ে দেওয়া বাতাস রেখাচিত্র। ধীমান চক্রবর্তীর পর পড়ব নারায়ণ ঘোষের কবিতা। কাঁকড়া কবিতা। কাঁকড়ারা সোজাসুজি যায় না, ওরা সর্বদা পাশের দিকে চলে। আমরা সোজা দিক ভাবি। তাদের চলন শিখতে গেলে সি বিচে যেতে হবে। সি বিচে সমুদ্র ফেনারা অনেক লবণ গুঁড়ো ছড়িয়ে দেয়, কিন্তু সেই দূরবর্তী পাথরের কাছে লবণ ছাড়াও থাকে কাঁচের চুড়ির ভগ্নাংশ, ব্যবহৃত সেফটিপিন আর পাথরের শ্যাওলার কম্পিউটারের মধ্যে ধরা থাকে কিছু গোপন সংলাপ আর এঁটো চিৎকার ধ্বনি, যা 1000 বছর পর ডিকোড করা যাবে। কিন্তু আমার তো সি বিচে যাবার আগেই রক্তচাপ বেড়ে 195-100। লবণ বাতাসে কোনো কাজ হবে? তাছাড়া কাঁকড়ার মতন একদিকে তাকিয়ে পাশের দিকে যেতে গেলে পায়ের গড়ন পাল্টাতে হবে, ব্যাকরণ পাল্টাতে হবে। এটাই মোদ্দা কথা। কবিতা পড়ার সময় ডিস্টারবেন্স যাবতীয় যা কিছু ব্যাঘাত, সেগুলো ঘটতেই থাকবে। তীব্র ব্যাঘাত উপেক্ষা করতে না পেরে মাঝখানে ছেড়ে দিয়ে উঠে গিয়েছিলাম। মনে হলো চারদিকে পরিবেশটা বোধহয় একটু শান্ত হয়ে এসেছে। যেই না উঠে এলাম, আবার চিৎকার চেঁচামেচি শুরু হলো। এখন নাসের হোসেনের কবিতা সাদা। জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে তিনজনেরই সাদা পোশাক। মাঝখানের জন মহিলা, তার মুখ নিচু, দুহাত পেটের কাছে জড়ো করা। অন্য দুজন পুরুষ তাকে সান্ত্বনা দিচ্ছে। প্রত্যেকেরই মুখে কোনো যন্ত্রণা নেই, প্রত্যেকেরই মুখে করুণা ঝরে পড়ছে। নীলাভ জলের বুকে কোনো ঢেউ নেই, চারপাশে গভীর জঙ্গল, লম্বা লম্বা গাছ উঠে গেছে উপরে, যদিও আকাশ ঢাকেনি। আর বেশ কিছু লতা জড়িয়ে আছে সেই সব গাছে, আর কিছু শেকড় ছড়িয়ে ছিটিয়ে তাদের শক্ত রুক্ষ অস্তিত্ব জানান দিচ্ছে। নানান রকমের সবুজের মাঝখানে জলে তিনজন দাঁড়িয়ে আছে, সাদা পোশাক। কেউ কোনো কথা বলছে না। পরের কবির নাম নিখিল কুমার সরকার। অপেক্ষা। নীলিমাকে যেমন খুশি বানান করায় নীলিমার আপত্তি ছিল জেনেও এক ছুটির বিকেলে সে নীলিমা বানান লিখল শূন্যতা। তারপর নাগালের বাইরে সেই অন্তহীন শূন্যতায় পৌঁছনোর অশেষ তাড়নায় সেই নীলিমার কাছেই যেতে চেয়ে বসল দুটি পাখা। আরও একজন স্বপ্নহীন ঘুম থেকে জেগে নীলিমা বানান লিখল বিষ। স্পষ্টতই সেই বিষে কোনো রং ছিল না। বর্ণহীন বিষের প্রাণ সংহার ক্ষমতা আছে কি না সন্দেহে দোদুল্যমান কেটে গেল তার সকাল দুপুর। আত্মহত্যার সময় পেরিয়ে যাচ্ছে দেখে একসময় সেও নীলিমার প্রসন্নতার কাছে ভিক্ষাপ্রার্থী হলো, একটু রং অন্তত দাও এই বিষে। কৌতূহল তুঙ্গে উঠেছে জানি, কিন্তু নীলিমা এবং তার প্রেমিকদের পরিণতি জানতে হলে কবিতা প্রেমীদের জন্ম মৃত্যু পরম্পরা
আগামী প্রলয়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতেই হবে। নিখিল কুমার সরকারের প্রচুর কবিতা আছে। এরপর পড়ব নিমাই বন্দ্যোপাধ্যায়, 55-45-45, অথবা বলা যেতে পারে 5-5-4-5-4-5 কবিতার নাম। 55-র মধ্যে 11টি 5 চুকিতকিত খেলে বেড়ায় বলে 45 আমায় নালিশ করেছে। 55-র মধ্যে 11টি 5 চুকিতকিত খেলে বেড়ায় বলে 45 আমায় নালিশ করেছে। আর যে চেয়ারে বসে আমি ওদের কথা শুনছি তার দর দাম নামতে নামতে কোথায় গিয়ে পৌঁছবে সেটাই এখন লাখ টাকার ম্যাজিক নাম্বার। সংখ্যার সিঞ্চনে একাধিক শব্দরাশি এসে জড়ো হচ্ছে টেবিলের সামনে। তবে ওরা কেউ জানে না সনাতন মাঝি কি করে বনের মধু কাচের শিশিতে লক করে বাড়ি বাড়ি ফেরি করে বেড়ায়। 55 আর 45 একই দাঁড়িপাল্লায় উঠে কে হালকা আর কে ভারী মেপে দেখতে চাইছে। আর খুচরো কিছু 5 আর 9 ডুবুরি নামিয়েছে 11-র পেটে খবর তুলে আনতে। 11-র পেটের খবর তুলে আনতে 6 রাগ 36 রাগিনী 7 ক্রোশ 21 মূর্ছনা তুলে 49 বার তাল ঠুকছে কি করে শব্দদের জব্দ করা যায়। একমাত্র যাদের গানের গলাটা ভালো তারা কোন গ্রামে গলাটা চড়ালে এদের চুকিতকিত বন্ধ হবে সেই নিয়েই নিরন্তর ব্যাটিং করছে। আর আমার এক মাথা কাঁচা পাকা চুল। পড়লাম নিমাই বন্দ্যোপাধ্যায়ের কবিতা। নিমাই বন্দ্যোপাধ্যায় নিয়েও আমরা একদিন একটা পুরো ভিডিও বানাবো। এরপর নীলাঞ্জন কুমার, থার্ড আম্পায়ার। এই এক্ষুনি থার্ড আম্পায়ার কাছে জেনে যাব ইন্দ্রিয় গ্রাহ্য নির্দেশিকা। দেখবেন তাকে আমি কোনোদিন অমান্য করতে পারবো না। এই এক্ষুনি ওই থার্ড আম্পায়ার লাল অথবা সবুজ বাতি জ্বালিয়ে প্রমাণ করে দেবে আমার অস্তিত্ব। আমি থাকবো না যাব অন্য কোথাও অজানা ইচ্ছের কাছে। আপনারা যারা সেই নির্দেশ দেখার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছেন আমি জানি তাদের মধ্যে মাত্র 25 ভাগ চান আমি এখনও থেকে যাই। নিজস্ব কসরতে সমস্ত ঐতিহ্য ভেঙে নিয়ে আসি আর এক ঐতিহ্য। আমাদের জন্যই এখন আমার এই নিষ্ঠুর খেলাধুলা। দেখবেন তবু আমি থার্ড আম্পায়ারের সবুজ সংকেতের জন্য কোনো দিন অনুরোধ করব না। নীলিমা সাহা, দন্তন্যর সিরিজ অনেক লম্বা। নীলিমা সাহার শীত কথা। চৌচির মাঠের হিসাব মেলাতে পারেনি নয়াঞ্জলি। জন্মান্তরের স্মৃতিগন্ধে তোমার চলিষ্ণু শব্দৈশ্বর্য। অরণ্য ছায়ায় আলো আঁধার নতুন কোনো অন্বেষণে আঁকতে থাকি জলজ সৈকত, যাতে ইন্টারনেট বেড়াজাল ভেঙে পৌঁছে যায় কবিতা তোমার ওই পুরনো বারান্দায়, যে পথে ঢুকে পড়েছিল বিরল প্রজাতির বিহঙ্গ। এঘর ওঘর খুঁজে তোমার ঘরে, তারপর বারান্দা পেরিয়ে দেউরির ঘণ্টায় বসতেই অনায়াস প্রতিধ্বনি। নিঃসীম দিগন্তে মহাশূন্যের সঙ্গীত। ঝরা বসন্তের আগে অধুরা সেই সঙ্গীত এখনও তোমার বারান্দার বুকের কাছে। এই শীতে তোমাকে বলার শুধু এইটুকু কথা।
নুরুল আমিন বিশ্বাস। নুরুল আমিন বিশ্বাসের পোশাক কবিতাটি পড়ব। কার্যত রটেই গেল পোশাক খোলার গল্প। পোশাক খোলার গল্প। পোশাক খুলে অনেক কিছুই হতে পারত, যেমন কোলাকুলি, ধমনীমর্দন, জলক্রীড়া, মুষ্টিসুখ, আরও যা কিছু। এখন পোশাক খুলতে চায় না কেউই। তাদের বুকে রাখা আছে সভ্যতার জাল সার্টিফিকেট। কার্যত রটেই গেল পোশাক খোলার গল্প। আসলে সেদিনটি ছিল আমাদের লিঙ্গচ্ছেদন উৎসব। পোস্টমডার্ন বাংলা কবিতা থেকে আজকের মতো কবিতা পাঠ, এই দন্তন্য সিরিজ, দন্তন্য আদ্যক্ষরের কবিদের এখানেই শেষ করলাম। পরের দিন পিনাকি রঞ্জন সামন্তকে দিয়ে, অর্থাৎ প দিয়ে আবার শুরু করব। এখন আপাতত নমস্কার, যতক্ষণ পরবর্তী ভিডিওয় না দেখা হচ্ছে।